আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, পরিণতি ও সুশাসন বিষয়ের প্রভাষক, আমিরউদ্দিন কলেজ, লক্ষ্মীপুর, টাঙ্গাইল। প্রিয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করতেছি সকলেই ভালো আছো। আমি গত অনলাইন ক্লাসে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আলোচনা করেছিলাম, চতুর্থ অধ্যায়ে। আমি আজকে বাংলাদেশের সংবিধানের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি এখন 1972 সালের বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করব। 1972 সালের যে সংবিধান প্রণীত হয়েছিল, সেটা 10ই এপ্রিল অনুষ্ঠিত গণপরিষদের প্রথম অধিবেশনে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটি বিভিন্ন বৈঠকে মিলিত হয়ে 12ই অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান বিল উত্থাপন করে, যা গণপরিষদে বিস্তারিত আলোচনা শেষে 1972 সালের 4 নভেম্বর গৃহীত হয় এবং 16 ডিসেম্বর কার্যকর করা হয়। তো এখানে কিছু নৈর্ব্যক্তিক আকারে কোশ্চেন থাকতে পারে, যেমন সন গুলা বিশেষ করে, এবং এখানে কিছু সংখ্যা আছে, এগুলা মনে রাখতে হবে। যেমন সংবিধানের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল, তারপর বাংলাদেশের সংবিধান কত সালের কত তারিখ গৃহীত হয় এবং কত তারিখ কার্যকর করা হয়। 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ যদি আলোচনা করি, তাহলে কিছু বৈশিষ্ট্য আমরা পাই। সেগুলো হচ্ছে: 1 নাম্বার, লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত। এটা মোট 82 পৃষ্ঠার এই সংবিধানে 153টি অনুচ্ছেদ, যা 4টি তফসিল আছে। বর্তমানে সিলেবাস এটাকে আপডেট করে 7টি করা হয়েছে। এতে শাসন ব্যবস্থা, কাঠামো, রাষ্ট্রভাষা, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা প্রভৃতি সুস্পষ্ট উল্লেখ আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ জাতীয় সঙ্গীত হিসেবে নির্ধারিত। জাতীয় পতাকার রূপ হচ্ছে সবুজের উপর স্থাপিত রক্তবর্ণের গাঢ় বৃত্ত। জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল। শীর্ষদেশে পাট গাছের 3টি পরস্পর সংযুক্ত পাতার উভয় পাশে 2টি করে তারকা। বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এবং রাজধানী হলো ঢাকা। এ হচ্ছে লিখিত সংবিধানের আহ কিছু বৈশিষ্ট্য আর কি। 2 নম্বরে আছে প্রজাতন্ত্র। বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হইবে। এই প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপতি হবেন, উনি রাষ্ট্রপ্রধান, যার নামে রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হবে এবং তিনি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। 3 নম্বর হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়, মানে সংবিধানে কোনো ধারা বা অংশ বিশেষ পরিবর্তন করতে হলে সংসদের 2/3 সদস্যের ভোট প্রয়োজন হবে। 4 নম্বর হচ্ছে মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধান জনগণের মৌলিক অধিকার প্রদানের ব্যবস্থা করেছে। নাগরিকের যে মৌলিক অধিকার, এগুলা নিশ্চিত করার জন্য একটা অধ্যায় রাখা হয়েছে। সেখানে নাগরিকদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিভিন্ন মৌলিক অধিকারের একটি দীর্ঘ তালিকা দেওয়া আছে, যেমন বাক স্বাধীনতা, জীবন ধারণের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সভা সমিতির অধিকার, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকার সংবিধান দ্বারা স্বীকৃতি লাভ করেছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। 5 নম্বর হচ্ছে সংবিধানের প্রাধান্য। রাষ্ট্রীয় সব আইনের উপর সংবিধানে প্রাধান্য দেওয়া হয়েছে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন বাতিল করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে। 6 নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি। 1972 সালের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনা মূলনীতি। এখানে রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় ভাগটি এই জন্যই প্রণীত
জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সরকার এই আদর্শগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবে, তবে এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ৭ নম্বর হচ্ছে সংসদীয় গণতন্ত্র। ১৯৭২ সালে সংবিধানে সংসদীয় সরকার পদ্ধতির প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ হবে শাসন কার্য পরিচালনার মূল চালিকা শক্তি। এর মাধ্যমে জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতা প্রদান করা হয় এবং মন্ত্রিসভার সদস্যগণ একক ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট দায়ী থাকবেন। ৮ নম্বর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়। আইনসভার নাম হবে জাতীয় সংসদ। আর এই এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্য সংখ্যা হবে ৩১৫। ৩০০ জন সরাসরি নির্বাচিত প্রতিনিধি আর ১৫ জন হবে নারী সদস্য। নারীদের জন্য ১৫টি আসন ১০ বছরের জন্য সংরক্ষিত রাখা হয়। ৯ নম্বর হচ্ছে ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানে ন্যায়পালের বিধান রাখা হয়েছে। সংসদ আইনের মাধ্যমে ন্যায়পাল সৃষ্টি করবে এবং ন্যায়পাল সুপ্রিম কোর্টের বিচার করবে। সরকার যে কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে দণ্ড প্রদান এবং ন্যায়পালের ১০ নম্বর আছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে বাংলাদেশকে একটি এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কেন্দ্রীয় সরকারের হাতে সকল ক্ষমতা প্রদান করা হয়েছে। আর কেন্দ্রীয় সরকারই সার্বভৌম কর্তৃপক্ষ হিসেবে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করবে। ১১ নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়। বিচার বিভাগকে জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার একমাত্র রক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয়। এ অনুযায়ী সংবিধানে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক রাখার কথা বলা হয়েছে। ১২ নম্বর হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। বাংলাদেশের সংবিধানে প্রাপ্তবয়স্ক নাগরিকের সর্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে ১৮ বছর বয়স্ক যে কোনো নাগরিককে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটাধিকার দেওয়া হয়। তারপরে ১৩ নম্বর হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। ১৯৭২ সালে সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা করা। এটাকে সাধারণত বিচার ব্যবস্থা থেকে পৃথক রাখা হয় এবং সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, দণ্ড ইত্যাদি বিষয়ে সুরাহা করা এর এখতিয়ারভুক্ত। মালিকানার নীতি। বাংলাদেশের সংবিধানে মালিকানার নীতি স্বীকৃত হয়েছে। এখানে ৩ ধরনের মালিকানার কথা বলা হয়েছে, যথা রাষ্ট্রীয়, ২ নম্বর হচ্ছে সমবায়, ৩ নম্বর ব্যক্তিগত মালিকানা। তবে সমবায় ও ব্যক্তিগত মালিকানা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে ভোগ করতে হবে। ৫ নম্বর হচ্ছে সরি ১৫ এখানে ১৫ নম্বর কোটেশন হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার। ১৯৭২ সালের সংবিধানে অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়। তবে এখানে শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের কথা স্বীকার করা হয়নি। ১৬ নম্বর হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানে জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করা হয়েছে। সংবিধানে বলা হয়েছে জনগণই সব রাষ্ট্রের ক্ষমতার উৎস। জনগণ প্রত্যক্ষভাবে বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবেন। তারপরে এখানে কোটেশন আছে ১৭ নম্বরে দলীয় শৃঙ্খলা। সংবিধানের ৭০ নং অনুচ্ছেদে দলীয় শৃঙ্খলার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং বলা হয়েছে কোন সংসদ সদস্য নিজ দল ত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য বলে বিবেচিত হবে। উপরের আলোচনা থেকে আমরা এটা বলতে পারি যে ১৯৭২ সালের যে ১৬ই ডিসেম্বরের স্বাধীন বাংলাদেশের যে প্রথম সংবিধান কার্যকর করা হয়েছিল তা মহান মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সংবিধানের মাধ্যমে মূলত অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বা রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দেওয়ার প্রয়াস গ্রহণ করা হয়। তো আমি এতক্ষণ বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। শুনেছো তারা একটু মনোযোগ সহকারে বাসায় আরেকবার এটা পড়ে লিখতে হবে ভালোভাবে।
বাংলাদেশের যে সংবিধানের বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট একটা টপিক। সেখান থেকে প্রশ্ন থাকে, এই চ্যাপ্টার থেকে একটি বা দুইটি উদ্দীপক অবশ্যই থাকবে। এখন আমি আলোচনা করব রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে। রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে, 4টি মূলনীতি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এই মূলনীতিগুলো সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি হচ্ছে: 1 নম্বরে জাতীয়তাবাদ, 2 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 3 নম্বর গণতন্ত্র, 4 হচ্ছে ধর্মনিরপেক্ষতা। 1977 সালের 22 এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান সংবিধানের সংশোধন আদেশ জারি করেন, যা 1979 সালের 5 এপ্রিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সমাজতন্ত্র এর পরিবর্তে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এর পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা নীতিটি গৃহীত হয়। তবে 2005 সালে 29 আগস্ট হাইকোর্ট বিভাগ পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে। 2011 সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনে বর্তমানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে আমি জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জাতীয়তাবাদ। বাঙালি জাতি একটা স্বতন্ত্র জাতি। হাজার বছর ধরে বাঙালি জাতি এক ও অভিন্ন সত্তা হিসেবে তাদের ইতিহাস, ঐতিহ্য ধারণ লালন করে সাহিত্য মুক্তি সংগ্রামের মহান প্রতিষ্ঠা করে। বাংলাদেশের সংবিধানে নবম অনুচ্ছেদে বলা হয়েছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছিল, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। পৃথিবীর অন্যান্য জাতি থেকে বাঙালি জাতির সত্তা সম্পূর্ণ পৃথক। তারপরে আছে 2 নম্বরে সমাজতন্ত্র। বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অঙ্গীকার ছিল শোষণ মুক্ত ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠা। এখানে রাষ্ট্র কর্তৃক কোন প্রকার সামাজিক বৈষম্য আরোপিত হবে না। অর্থনৈতিক ক্ষেত্রে সকলের জন্য রাষ্ট্র সমান সুযোগ প্রদান করবে। এই জন্য উৎপাদন যন্ত্র, উৎপাদনের উপকরণ ও বন্টন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন করা হবে। তবে ব্যক্তি মালিকানাও এর পাশাপাশি স্বীকৃত থাকবে। সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে, যেখানে বিপ্লবের কোনো প্রয়োজনীয়তা নেই। 3 নম্বর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে গণতান্ত্রিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত। শাসন ব্যবস্থার সর্বস্তরে জনপ্রতিনিধিরাই শাসন কার্য পরিচালনা করবে। প্রাপ্তবয়স্কদের সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। গণতন্ত্রের প্রতি অদম্য আকাঙ্ক্ষায় বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করেছিল। সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্র হবে একটা গণতন্ত্র। মানে গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার গঠিত হবে, সেটা গণতান্ত্রিক একটা প্রজাতন্ত্র হবে, গণতান্ত্রিক একটা সরকার হবে। সেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে এবং প্রশাসনের সর্বস্তরে জনগণের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতির 4র্থ নাম্বার মূলনীতিটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা অর্থ ধর্মহীনতা নয়, বরং সব ধর্মের ধর্মীয় বিশ্বাস সংরক্ষণ করা। কোনো ধর্মকে একক প্রাধান্য না দিয়ে সব ধর্মকে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা। সংবিধানের 12 নং অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। রাজনৈতিক উদ্দেশ্য ধর্মের ব্যবহার বিলুপ করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার বিলুপ করা হবে। মানে ধর্মকে রাজনীতির সাথে অ্যাড করা যাবে না, বা ধর্মকে রাজনৈতিক কর্মকাণ্ডের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলুপ করা হবে। মানে সকল প্রকার সাম্প্রদায়িকতা বা কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি যে বৈষম্য দেখাবে, এই ব্যবস্থাগুলা
একদম বিলুপ করার কথা বা একদম বাতিল করার কথা বলা হয়েছে। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গঠন করার চিন্তা ভাবনা নিয়ে আসলে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির যে চতুর্থ নাম্বার মূলনীতি সেখানে আলোচনা করা হয়েছে। এখানে এই 4টি প্রধান মূলনীতি ছাড়াও আরো কিছু মূলনীতি আছে, তবে ওগুলার চাইতে বেশি করে পড়তে হবে। এগুলা পরীক্ষার মধ্যে বেশি আছে। যেমন খতে কোশ্চেন থাকতে পারে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাদের ধারণা ব্যাখ্যা করো, বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো, বা ধর্মনিরপেক্ষতার যে মূলনীতি আছে সেটা ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন আসতে পারে। অন্যান্য রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে আছে যেমন মালিকানার নীতি, কৃষক ও শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, জনস্বাস্থ্য, নৈতিকতা, সুযোগের সমতা, কর্মের নীতি, কর্তব্যের নীতি, বিচার বিভাগ পৃথকীকরণ, জাতীয় সংস্কৃতি, জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ, আন্তর্জাতিক নীতি ইত্যাদি। তো এই রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সমূহ, এগুলোর অবশ্যই গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কে অবশ্যই খাটো করে দেখার কোনো উপায় নেই। কারণ এটা সম্পর্কে বলা হয়েছে যে এই ভাগে, মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে সংবিধানের যে আহ 8 নং অনুচ্ছেদের 2 ধারায়, 8-এর 2 অনুচ্ছেদে যা বলা হয়েছে সেটা হচ্ছে, এই ভাগে বর্ণিত নীতিসমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশক হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে। তবে এইসব নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকলেও এর ফলে রাষ্ট্রীয় মূলনীতির গুরুত্ব খাটো হয় না। এর দ্বারা একটা রাষ্ট্রের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, চরিত্র ও প্রকৃতি ফুটে ওঠে। এ হচ্ছে একটা রাষ্ট্রের সমুদয় কর্মকাণ্ডের ভিত্তি ও দিক নির্দেশনা। বাঙালির দীর্ঘ জাতীয় মুক্তির সংগ্রাম ও 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রীয় 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা উৎসাহিত, এবং স্বাধীনতা উত্তর নতুন রাষ্ট্রের সংবিধানে তার যথার্থ গুরুত্ব সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত হয়। এখানে কিছু তোমরা কাজ, যেটা বাড়ির কাজ হিসেবে তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ আলোচনা করো। যে কয়টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে সেগুলো একটু ভালোভাবে দেখবে। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। তো আমি এখানে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য এবং এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ কি কি, সেগুলো আলোচনা করো, এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহের যে গুরুত্ব ও তাৎপর্য, এটা সম্পর্কে আমি আজকে তোমাদের সামনে এবং বাসায় বই সামনে নিয়ে আরেকবার দেখে তোমরা এটা ভালোভাবে লেখার চেষ্টা করবে, বিশেষ করে কোটেশন গুলো। পরীক্ষায় মনে রাখতে হবে, পরীক্ষায় যে কোনো, যখন আহ কোনো একটা টপিক এর উদ্দীপক আসবে, ওই টপিক সম্পর্কে অবশ্যই একটা ভালো ধারণা নিতে হবে, এবং এখানে যদি হিলস থাকে ভালোভাবে উঠিয়ে দিতে হবে। ভালোভাবে উঠিয়ে দিলে, হিলস উঠিয়ে দিলে এবং পরে যদি তোমরা উপসংহার ভালোভাবে টানতে পারো, তাহলে প্রশ্নের মার্কস বেশি পাবে বলে আমার বিশ্বাস। তো ভাই, এই বিষয়গুলো আরেকটু ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আজকে আমি এই পর্যন্তই। ক্লাসের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে এবং এই পড়াগুলো আমরা সুন্দরভাবে শিখবে।
এই আশা প্রত্যাশায় আজকের মতো এখানেই আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।